মিজানুর রহমান আজহারীরা এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আহমদুল্লাহ হুজুররা এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, একজন মানুষের সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা দরকার তার সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। তরুণ তরুণীরা এখন মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ সাহেবদেরকে কি অনুসরণ করে। আজকে মিজানুর রহমান আজহারী থেকে মেধা মননে অনেক বড় আলেম বাংলাদেশে আছে না? কয়জনে তারে চিনে? আজহারীকে কেন চিনে? বাগ্মিতার জন্য, তার চমৎকার বয়ানের জন্য। হি নো দ্য পালস অফ দ্য পিপল। মুক্তাদাল হাল, অবস্থার চাহিদার আলোকে কথা বলতে পারে। তোমাদের একটা তিতুমির ছাত্রাবাস আছে একটা, হ্যাঁ এখন আছে কিনা? এটা আগে ছিল। এ তিতুমির ছাত্রাবাসে ছিলাম, তো সেজন্য আমি আসলে থাকতে গিয়ে তামিলুল্লাহের শিক্ষার্থীদের যে শিক্ষার মান, তাদের মধ্যে যে ব্যতিক্রম একটা শিক্ষা তাদের মধ্যে আছে। আমি যেখানে পড়তাম সেখানে আমি খুব ভালো বক্তা ছিলাম এবং জেলা পর্যায়ে আমি শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম। এখানে আসার পর মিল্লাতের একটা প্রোগ্রামে আমাকে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছে। তা আমি খুব ভালো বক্তব্য দিচ্ছি, কিন্তু সবাই হাসে। তা আমি একটু অবাক হই, কিন্তু আমি আবেগময় বক্তব্য দিচ্ছি, সবাই কান্না করার কথা, হাসে কেন? মানে দ্যাট টাইম আই ওয়াজ সারপ্রাইজ, তো হোয়াই দে ওয়ার স্মাইলিং। তো পরে একটা কি বলে তিতুমিরের পরিচালক আমাকে, আমি পরে জিজ্ঞেস করলাম বক্তব্য শেষে, যাচ্ছে আমি আবেগময় বক্তব্য দিচ্ছি, লোকজন এসে খুটখুট করে হাসে কেন? তখন উনি বললো যে ভাইয়া আসলে কি বলবো, আপনি খুব ভালো বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনার হচ্ছে প্রচুর আঞ্চলিকতা সমস্যা আছে। এখানে তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন পড়াশোনা করে, তারা আপনার কথা শুনে, এই যে আপনার আঞ্চলিকতা সমস্যা, এটা শুনে তারা হাসে। আমি তো ভাবলাম, বলে না আমাদের এলাকায় একটা কথা বলে, যে দেশে রাতা থাকে না ওখানে মুরগিও রাতা হয়। তা আমি যেখানে ছিলাম সেখানে খুব ভালো বক্তা ছিলাম, এখানে এসে আমি জিরো হয়ে গেলাম। তার মানে দ্যাট টাইম আমি বুঝতে পেরেছি যে মিল্লাতের তোমরা শুধুমাত্র একটা মাদ্রাসা না, তোমরা একটা বিশ্ববিদ্যালয়। পুরো বাংলাদেশের এমন কোনো কর্নার নেই যে কর্নার থেকে তোমাদের এখানে পড়াশোনা করে না। তার মানে তোমরা এই যে ছোট ছোট বাচ্চারা, তখন আমার ভুল ধরার মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে, তখন তোমাদের ব্যাপারে আমার একটা বড় ধারণা তৈরি হয়েছে। তার মানে আমরা এতদিন মনে করতাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, তার মানে তারা শুধু ইসলামিক নলেজ গ্যাদার করবে, কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমরা কওমি অঙ্গনে দেখি শুধুমাত্র তাদের ইসলামিক নলেজ আছে, কিন্তু জাগতিক নলেজ নেই। কিন্তু তামিলুল্লাহ মাদ্রাসার মতো মাদ্রাসা আসলে আমরা বুঝি তোমাদের মধ্যে শুধু ইসলামিক নলেজ না, তোমাদের মধ্যে জাগতিক নলেজও আছে। তার মানে এই যে দুইটা কম্বিনেশন, এই যে তোমরা এবং কি বাংলাদেশের বড় বড় সরকারি কর্মকর্তারা, যখন আমরা দেখি আমাদের কোর্ট জগতে, যখন কোনো জাজকে দেখি খুব সৎ এবং খুব মানবিক, তখন মানে দ্যাট টাইম আমরা জানার চেষ্টা, উই ওয়ান্ট টু নো দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্যাট পারসন। ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড একটু জানতে চেষ্টা করি, তখন জানতে পারি হি কেম ফ্রম তামিল মিল্লাত মাদ্রাসা। তার মানে এই যে তোমরা জাগতিক নলেজ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন তোমাদের ছাড়া ছাত্র ছিল, তারা বলতো কোথা থেকে আসছো, বলতো আমরা টিএম থেকে আসছি। তো আমরা টিএম বুঝতাম না, টিএমটা কোনটা, আবার টিএম থেকে আসছি। তো টিএম মানে তোমরা তো জানো নাকি, তামিলুল মিল্লাত। আর আমি মনে করি টি মানে ট্রান্সপারেন্সি, আর এম মানে মডেস্টি। তোমাদের মধ্যে ট্রান্সপারেন্সি আছে, তোমাদের মধ্যে মডেস্টি আছে, তোমাদের মধ্যে জাগতিক নলেজ আছে, তোমাদের মধ্যে মডার্ন নলেজ আছে। এই দুইটার যে কম্বিনেশন, এজন্য বাংলাদেশে মিল্লাতের ছাত্র এখন লিডিং পজিশনে আছে। তোমরা এই গণ অভ্যুত্থানে তোমরা জীবন দিয়েছ। তোমাদের আজকে যার নামে মোহাম্মদ আদিল, 5 জন, আমি যতটুকু শুনেছি 5 জন শাহাদাত বরণ করেছে নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য। এবং যারা
এবার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, অনেকে মিল্লাতের ছাত্র আছে, আমি নাম বললাম না, নাম বললে আবার অনেকে মাইন্ড করে। মনে রাখবা, কিছু মানুষ আছে বলে যে ভাত যদি নষ্ট হয় তাহলে কি হয় জানো? পান্তা ভাত হয়। আর পোলাও যদি নষ্ট হয় তাহলে কি আশেপাশে থাকা যায়? গন্ধ বের হয়। যারা অনেক বেশি ভালো তারা যদি খারাপ হয় তারা সবচেয়ে খারাপ হয়। এই জন্য সক্রেটিস একটা কথা বলেছে, এডুকেশন মেক্স এ গুড ম্যান বেটার, ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে ভালো করে, খারাপ মানুষকে আরো খারাপ করে। মিল্লাত থেকে ভালো হলে অনেক ভালো হয়, আর মিল্লাতের শিক্ষাতে যদি খারাপ হয় তাহলে অনেক খারাপ হয়। ঠিক নাকি ঠিক না বললা? কোনটা? গুড। শোনো, আমি তোমাদের মধ্যে আধুনিকতা দেখেছি, তবে তোমাদের মধ্যে একটা হীনমন্যতা দেখেছি। মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আমি দেখেছি, যখন আমি 4 মাস এখানে ছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, তখন দেখতাম মিল্লাতের ছেলেরা ক্লাস থেকে শেষ করে পাঞ্জাবিকে ইন করে, হ্যাঁ, টুপিটা খুলে মানে সে বের হয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে যায়। তা আমি একবার একটা শিক্ষার্থীকে ধরলাম, এই তুমি কোথায় পড়ো? আমি ভাবছি কলেজে পড়ে, কারণ এমন পাঞ্জাবির স্টাইল, পাঞ্জাবি অনেক সময় কলার সিস্টেম পাঞ্জাবি ছিল তখন, মানে এটাকে যদি ইন করা হয় এটা হয়ে যায়, শার্ট হয়ে যায়, সাদা শার্ট হয়ে যায়। আমার একবার ধরার সুযোগ হয়েছে, আমি বললাম তুমি কিসে পড়ো? বলে যে ভাইয়া আমি ওনানা করছি। তা আমি কিসে পড়ো? আমি তামিলেতে পড়ি। আমি তুমি এভাবে তোমার ডিস্টার্ব এভাবে কেন? ভাইয়া সবাই দেখলে হুজুর বলে, এই জন্য সবাই বলে হুজুর বলে। এই যে হীনমন্যতা, হুজুর বললে তোমাদেরকে খারাপ লাগা। হু ওয়াজ দ্য ফার্স্ট হুজুর ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইসলাম, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড? কে ছিল প্রথম হুজুর বলো তো? কে ছিল? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি প্রথম হুজুর ছিল, ওনার ইতিহাস জানো তোমরা? আমি বিশ্বাস করি তোমরা জানো। উনি যে মানব জাতির ইতিহাসে শ্রেষ্ঠ মানব, এটাকে আমরা বলেছি নাকি অমুসলিমরাও বলেছে? মাইকেল এইচ হার্ট, তিনি একজন খ্রিস্টান লেখক। তিনি একটা বই লিখেছেন, 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে যে 100 জন মানব সভ্যতার ইতিহাসে অবদান রেখেছে তাদেরকে নিয়ে উনি একটা বই লিখেছে, এবং যার অবদান সবচেয়ে বেশি পার্সেন্টেজ আলোকে তাকে প্রথমে রেখেছে, সেকেন্ডে রেখেছে, থার্ডে রেখেছে। তিনি আল্লাহ রাসূলকে কোথায় রেখেছে জানো? 1 নম্বরে। দ্বিতীয় কাকে রেখেছে জানো? দ্বিতীয় কাকে রেখেছে? নিউটনকে রেখেছে। নিউটনের তুমি যদি সূত্র খোঁজো, তুমি হয়তো তার সর্বোচ্চ 600 থেকে 700 সূত্র পাবা, বা তার থিওরি পাবা। আর আমার রাসূলের যদি ওনার হাদিস জানতে চাও তাহলে তুমি কত হাদিস পাবা? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস নিজে বর্ণনা করেছেন। কয় লক্ষ? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষের জুতা পরা থেকে চুল আঁচড়া কিভাবে চুলে রাখে এ পর্যন্ত একেবারে প্রত্যেকটা বিষয় মানব সভ্যতার কাছে আসছে একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছে জানো মাইকেল এইচ হার্ট বলেছেন, মুহাম্মদ ওয়াজ দ্য অনলি ওয়ান পারসন হি হ্যাভ কন্ট্রিবিউটেড নট অনলি ইন দ্য পার্সোনাল লাইফ as well as the religious life. আমি একমাত্র ব্যক্তি দেখেছি তিনি যেমন তার পার্সোনাল লাইফে সফল, ধর্মীয় জীবনে সফল এবং বাহ্যিক জীবনেও সফল একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা জানি যারা দার্শনিক, তোমরা বার্নার্ড রাসেলের নাম শুনেছ? হ্যাঁ, বার্নার্ড রাসেল সবসময় বলতেন যে বিয়ের বিপক্ষে সবসময় থিওরি দিতেন, বিয়ে করবা না। পরবর্তী দেখা যায় উনি তার জীবনে 3টা বিয়ে করছেন। তো তারে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা আপনি সবসময় বিয়ের বিরুদ্ধে কথা বলতেন কিন্তু আপনি বিয়ে করলেন 3টা, ওইটা হচ্ছে আমার থিওরি আর এটা হচ্ছে আমার জীবন। তার মানে তাদের জীবন এবং থিওরি এক কখনো হয় নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র পারসন যার থিওরি এবং জীবন দুইটাই এক ছিল।
একটা বাচ্চা শিশুকে মা নিয়ে আসছে যে হুজুর আমার ছেলেটা প্রচুর মিষ্টি খায়, এখন আপনি একটু দোয়া করে দেন যাতে মিষ্টি কম খায়। হুজুর বললো ঠিক আছে তুমি এক সপ্তাহ পরে নিয়ে আসো। পরে এক সপ্তাহ পরে নিয়ে আসলো, বলে যে বাবা একটু মিষ্টি কম খাবা। তো মহিলা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আপনি তো গত সপ্তাহ সেম কথাটা বলতে পারতেন, তাহলে আপনি বললেন না কেন? বললো যে আসলে আমি নিজেও মিষ্টি বেশি খাই, এজন্য আমি একটু কম খাওয়ার চেষ্টা করেছি এক সপ্তাহে, যাতে আমি শিশুকে বলতে পারি তুমিও একটু মিষ্টি কম খাও। হোয়াট এ পারসন, হোয়াট এ পার্সোনালিটি, হোয়াট এ ম্যান! কি ব্যক্তি, কি ব্যক্তি! কোরআনে বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না তা অন্যকে করতে বলিও না। আল্লাহ রাসূল একবার হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন কিছু বাচ্চা বাবারা খেলা করছে। বাবারা বাচ্চাকে নাম, এই অমুকের ছেলে এদিকে আসো, অমুকের ছেলে এদিকে আসো। তখন রাসূল ডাকলেন, এই তুমি অমুকের ছেলেটাকে ডাকবা না, কারণ এখানে কিছু এতিম আছে। তুমি যদি অমুকের ছেলে ডাকো, এতিমটা কষ্ট পাবে যে আমার তো বাবা নেই। একটা শিশু কোথায় কষ্ট পাবে সেটাও উনি চিন্তা করেছেন। তার মানে ওনার ব্যক্তিগত জীবন এবং পারিপার্শ্বিক জীবন প্রত্যেকটা জিনিস মানুষের জন্য আদর্শ। এই জন্য অমুসলিম হয়েও এই হুজুরের কথা তার বইয়ের প্রথমে রেখেছেন। আর তোমরা হুজুর বলে কি মন খারাপ করো? আর খারাপ করবে? করবে? মাদ্রাসা বলে মন খারাপ করো নাকি? হ্যাঁ, তখন টিএম কলেজ বলতো, টিএম মাদ্রাসা বলতো না। তামরুল মিল্লাত মাদ্রাসা কে জানো? মিম মানি মক্কা, মিম মানি মক্কা মদিনা, দাল মানি দার্স, রা মানি রহমত, সিন মানি সাকিনা। যে নলেজটা মক্কা এবং মদিনার নলেজ, যেটার মধ্যে পড়াশোনা করলে রহমত এবং সাকিনা পাওয়া যায়, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর তোমরা মাদ্রাসা বলে লজ্জা পাও, লজ্জা পাবা? পাবা? নো। এখন মাদ্রাসা শিক্ষার্থীরা যুবকদের আইকনিক ফিগারে পরিণত হয়েছে। মিজানুর রহমান আজহারীরা এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে। আহমদুল্লাহ হুজুররা এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে। তরুণ তরুণীরা এখন মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ সাহেবদেরকে কি অনুসরণ করে। তারা কি কলেজ থেকে পড়ছে নাকি স্কুল থেকে পড়ছে? কোথায় থেকে? মাদ্রাসা থেকে। এজন্য কখনো হীনমন্যতা রাখবা না। রাখবা? রাখবা? কখনো রাখবা না। মাদ্রাসায় পড়বা, মাদ্রাসায় পড়ে ভালো আলেম হবা। আজকে আমরা আলেম হইতে পারি না। আজকে আমাদের দেশে আলেমের খুব সংকট। আজকে মিডিয়া খুললে, ফেসবুক খুললে কিছু হুজুর পাওয়া যায় যারা কি বলে গান গায়, বিভিন্ন হিন্দি গান গায়, বাংলা গান গায়। আমাদের তখন লজ্জা লাগে, আলেমদেরকে অপমান করা হয়। এজন্য তোমাদেরকে জাগতিক নলেজ এবং ইহকালীন নলেজ দুটি তোমাদেরকে গ্যাদার করতে হবে। আর এই যে আজকে যে ডিবেটিং ক্লাব যে আয়োজনটা করেছে, এই বিতর্ক, প্রথম বিতর্ক কে শিখেছে জানো তোমরা? বিতর্ক প্রথম কে শিখেছে জানো তোমরা? বলো তো। হ্যাঁ, প্রথম মানব সভ্যতার ইতিহাসে বিতর্ক শিখেছে কে? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা তৈরি করব, মানুষ তৈরি করব, প্রতিনিধি হিসাবে আমার। তখন ফেরেশতারা যুক্তি দিছে, কি বলেন আপনি মানুষ তৈরি করবেন? তারা তো দুনিয়াতে গিয়ে ফাসাদ তৈরি করবে, মারামারি করবে, ঝামেলা করবে, আপনার ইবাদত করবে না, নিজেরা সংঘর্ষ করবে, এদেরকে আপনি তৈরি করবেন? অথচ আমরা তো আছি যারা আপনি যেটাই বলেন, যেটাই শিখান, আমরা সেটাই বলি, আমরা আপনার ইবাদত করি, আর আপনি মানুষ কেন তৈরি করবেন? আল্লাহ তাআলাকে যুক্তি দেয় নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাকলেন, ও আল্লামা আদম আসমা কুল্লাহা। তিনি আদম আলাইহিস সালামকে কি শিখালেন? বিভিন্ন নাম শিখালেন। ফেরেশতাদেরকে বলো, দেখি তোমরা এই নামগুলো বলো তো। বলছি
আল্লাহ তাআলা আপনি তো আমাদেরকে যেটা শিখেন সেটাই জানি, এর বাইরে তো কিছু জানি না। বলছে আদম তুমি বলো তো। আদম বলে ফেললেন। যুক্তিতে কে জয়লাভ হলো? কে জয়লাভ হলো? হু ওয়াজ দ্য ফার্স্ট উইনার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ডিবেট? কে? আল্লাহ তাআলা। ইটস এ লজিক। তো সুতরাং যিনি আল্লাহ তাআলা যুক্তি শিখিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ ওয়াজাদিলহুম, আল্লাহ বলেছে ওয়াজাদিলহুম শব্দের অর্থ কি বলো? ওয়াজাদিলহুম শব্দের অর্থ কি? এই মাদ্রাসা শিক্ষার্থীরা, ওয়াজাদিলহুম শব্দের অর্থ কি? বিতর্ক করো। এটা কিসের আমর নাকি ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে আল্লাহ তাআলা এখানে। ওয়াজাদিলহুম বিতর্ক করো বিল্লাতি হিয়া আহসান অতি উত্তম পন্থায়। আল্লাহ তাআলা এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, তাফজিল ব্যবহার করেছেন নাকি? তার মানে আল্লাহ তাআলা আদেশ সূচক শব্দ ব্যবহার করেছে, তোমরা বিতর্ক করো বিল্লাতি হিয়া আহসান অতি উত্তম পন্থায়। আল্লাহর আদেশ মানবা না? আল্লাহর আদেশ মানবা না? মানবা কিনা বলো? তাহলে কি করতে হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে প্রিয় নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম যা বলেছেন আল্লাহ তা মেনে নিছেন। মুসা আলাইহিস সালাম বলছেন হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ সেটার ব্যবস্থা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেন হে আল্লাহ আমার মুখে জড়তা আছে, আমি ভালো কথা বলতে পারি না। তিনি সবসময় একটা দোয়া পড়তেন, রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকি হারুন, আমার ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও, কারণ আমার ভাই হারুন খুব সুন্দর কথা বলতে পারে। আল্লাহ তাআলা তার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবে না? তার মানে এই যে কথা বলার দক্ষতা, একজনে ভালো কথা বলতে পারে তারে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। তোমরা এখন দেখো না আমাদের এই যে আমাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আছেন ডাক্তার জাহিদুর রহমান সাহেব, উনি টকশোতে ভালো কথা বলতেন। ওনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা বানিয়ে দিলেন। চিন্তা করো। তার মানে তোমরা যদি কথা বলতে পারো, তোমরা তেলামি করতে হবে না, সবসময় নেতাদের তেলামি করতে হবে না। কথা যদি বলতে পারো তোমাদের একটা অবস্থান তৈরি হয়ে যাবে। এজন্য কথা বলা এর দক্ষতার তোমাদেরকে লাগবেই। প্রত্যেকটা ধর্ম এমফাসাইজ করেছেন কথা বলার জন্য, প্রত্যেকটা ধর্ম। এজন্য তোমরা যারা আলেম আছো, তোমরা যারা মাওলানা হবা অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হবা, যে পেশায় যাবা, তোমরা যদি ভালো কথা বলতে পারো ইউ উইল বি টপ ওয়ান, কোনো সন্দেহ নেই। আমার মনে আছে আমি প্রথম যেদিন আইনজীবী হলাম, আইনজীবী হওয়ার পরে একটা সিনিয়রের কাছে গিয়েছি। সিনিয়র বললো এক কাজ করো, আমি আরেকটা কোর্টে শুনানি আছে, তুমি এক কাজ করো, তুমি এই কোর্টটাতে যাও, একটা জামিন শুনানি আছে, তুমি গিয়ে দাঁড়াবা, দাঁড়াইয়ে বলবে যে স্যার সিনিয়র অন্য কোর্টে আছে, এ কথাটা বলবা, পারবা কিনা? আমি বললাম স্যার আমি পারবো। পারবা কিনা এটা বলতে পারবা? আমি বলছি স্যার আমি পারবো। আমি গেলাম, একজন জুনিয়রও আছে, মুহুরি যে আইনজীবী না সেও আছে পাশে। কোর্ট দুইবার ডাকছে, আমি দুইবার সময় নিলাম, এর মধ্যে নথি শেষ, কোর্ট নেমে যাবে। এমন সময় কোর্ট বলল দেখেন আপনি শুনানি করলে করেন, না হলে আমি এটা নামঞ্জুর করে দিচ্ছি। আমি চিন্তা করলাম নামঞ্জুর তো এমনিই হবে, তা আমি একটু শুনানি করি। পরে আমি কাগজটা একটু দেখলাম, মামলাটা কি দেখলাম, তো পলিটিক্যাল মামলা। তা আমরা তো বারোয়ারি বিতর্ক করছি না? তা দেখলাম যে লোকটার পদবি দেখলাম, লোকটা হচ্ছে একটা কেয়ারটেকার, একটা বাসার কেয়ারটেকার, মানে জামাতে করতো আর কি। তা আমি কাগজটা নিয়ে দাঁড়াই বলে, তো বিজ্ঞ আদালত, আজকে আমি যে ব্যক্তির জন্য দাঁড়িয়েছি এই ব্যক্তিকে বলা হয় যে হি ওয়াজ ইনভলভ ইন পলিটিক্স, বাট আমি বলছি হি ওয়াজ নট ইনভলভ ইন পলিটিক্স। বিগত আমরা জানি রাজনীতি যারা করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আজকে 15 বছর ধরে আমি একটা বাসার কেয়ারটেকার, যদি আমি রাজনীতি করতাম তাহলে আমি কেয়ারটেকার থাকতাম না, এই বাসার মালিকা হয়ে যেতাম। বিজ্ঞ আদালত, আমি প্রতি মাসে 7,000 টাকা বেতন পাই। আমার গ্রামে আমার মা আছে, মায়ের জন্য আমি প্রতি মাসে 5,000 টাকা পাঠাই, আর 2,000 টাকা আমি নিজে খরচ করি। আজকে 2 মাস ধরে আমি জেলে আছি, আমি জানি না আমার মা কি বেঁচে আছে নাকি মারা গেছে। বিজ্ঞ আদালত, আপনি যদি আমাকে জামিন দেন তাহলে আমি আমার মায়ের মুখে 2টা ভাত তুলে দিতে পারবো।
এটা বলার পর কোর্ট একটু লড়ে সরে বসলো। কোর্ট বলেছে আচ্ছা গ্রেপ্তার হয়েছে কখন? আমি তো আর জানি না গ্রেপ্তার হয়েছে কখন। তা আমি পরে মুহুরি আমার পাশ থেকে বলে দিল 29 তারিখ গ্রেপ্তার হয়েছে। আমি যে বিজ্ঞ 29 তারিখ গ্রেপ্তার হয়েছে। জিয়ারু যে পুলিশে চেয়েছে না স্যার 30 তারিখ গ্রেপ্তার হয়েছে। তা আমার কোর্ট বলে যে আপনি তো জানেন না কখন গ্রেপ্তার হয়েছে। আমি যে স্যার 29 তারিখ আমরা গ্রেপ্তার করছে, কিন্তু 30 তারিখ আমাকে কোর্টে প্রডিউস করছে স্যার। আর কোর্ট বলতেছে হ্যাঁ এটা হইতে পারে, তখন তো গ্রেপ্তার আগে করতে পরে কোর্টে দিত। আমি তাৎক্ষণিক বললাম, বলার পর কয় পলিটিক্যাল মামলা, আপনি তো ভালো শুনানি করলেন, আপনাকে তো কোর্টে আগে কখনো দেখি নেই। আমি বললাম স্যার আমি আজকে আইনজীবী হয়েছি। আপনি আজকে আইনজীবী হয়েছেন? আচ্ছা জি স্যার আমি আজকে। আপনি আজকে আইনজীবী হয়েছেন? আচ্ছা জি স্যার আমি আজকে আইনজীবী হয়েছি। দেখেন পলিটিক্যাল মামলা তো জামিন দেওয়া নিষেধ আছে, তবে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য আমি জামিন দিয়ে দিলাম। এটা বলার পরে তো আমি তো নিজেকে আর ধরে রাখতে পারতেছি না, কি রে ভাই কি হইল। এবার অন্য আইনজীবীরা দাঁড়ায় গিয়ে আমাকে খুব করে ধরলো, আপনি তো খুব ভালো কথা বলেন আপনি। এই যে শুরু হলো, পরে আমি জামিনটা করানোর পরে সিনিয়র অন্য করে শুনানি করছে, আমি পিছনে দাঁড়াই বললাম যে উনি শুনানি অবস্থা বললাম স্যার জামিন হয়ে গেছে। মানে আমার আর ধৈর্য নাই যে ওনাকে শুনানি শেষ হওয়ার পরে বলবো, এই ধৈর্য আমার আর নাই। আমি বললাম স্যার জামিন তো হয়ে গেছে। কি জামিন হয়ে গেছে? উনি শুনানি বলছে কি জামিন হয়ে গেছে? স্যার জামিন হয়ে গেছে, পলিটিক্যাল মামলা জামিন হয়ে গেছে। আর কোর্ট বললো কি হয়েছে লানেট? না স্যার আমার জুনিয়র আজকে আইনজীবী হয়েছে, আজকে একটা মামলা জামিন করে ফেলছে। হ্যাঁ কংগ্রেচুলেশন। পরে যাওয়ার পর উনি আমাকে 100 টাকা দিলেন, মানে জামিন করাইছি এই জন্য 100 টাকা। আমি লজ্জা আর নিচ্ছি না, কি বলে 100 টাকা নিব। তখন আমার সিনিয়ররা বললো এটা বরকত, নাও। তখন আমার কাছে মনে হয় না বরকত, কিন্তু এখন এই যে একটা শুনানি, এমনও শুনে আছে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকাও নিয়ে একটা শুনানিতে। এটা কেন বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি কথা বলো, তোমাদের যদি ভালো কথা বলতে পারো, তুমি যে প্রফেশনে যাবা, তুমি শিক্ষক হবা, মেহেদী ভাইয়ের মতো জনপ্রিয় শিক্ষক হতে পারবা। তুমি যদি দোকানদার হও, এই মুদি দোকানদার হও, ধরো তুমি কেউ তোমার বাবা মুদি দোকান চালাইছে, তুমি পড়াশোনা শেষ করে মুদি দোকানে বসলা, তুমি এলাকার মধ্যে সেরা মুদি দোকানদার হবা, কারণ তুমি ইউ নো দ্য পালস অফ দ্য পিপল। ধরো কিছু দেখবা মুদি দোকানদার আছে খারুস, কেউ একজন গেছে, মানে সে অন্যকে মালামাল দিচ্ছে, তুমি কি বলছে ভাই মালামাল আমার মালামালটা দেন, বলছে ভাই একটু দাঁড়ান, তুমি একটু পরে আবার 5 মিনিট 2 মিনিট পরে আবার বললাম, তখন বলে কে রে ভাই ধৈর্য না থাকলে অন্য দোকানে যান, ভাই আমি পারবো না যান। তুমি কি থাকবা এই দোকানে? তুমি যদি সন্দেহ করলো যে ভাইয়া প্লিজ ভাই 2টা মিনিট একটু বসেন ভাইয়া, আমি ওনারটা শেষ করে আপনাকে দিচ্ছি, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, ঠান্ডা কিছু দিব ভাই, ঠান্ডা ভাই প্লিজ ফ্যানের নিচে বসেন। এই লোকটা 10 মিনিট ধরে বসে থাকবে, তারপরে এই লোকটা লজ্জায় যাবে না এখান থেকে, যাবে কেন বলো তো? কথা বলার দক্ষতা। এই জন্য তুমি যেখানে যাবা, আজকে মিজানুর রহমান আজহারী থেকে মেধা মননে অনেক বড় আলেম বাংলাদেশে আছে না? আছে। কয়জনে তারে চিনে? আজহারীকে কেন চিনে? বাগ্মিতার জন্য, তার চমৎকার বয়ানের জন্য। হি নো দ্য পালস অফ দ্য পিপল। মুক্তাদাল হাল, অবস্থার চাহিদার আলোকে কথা বলতে পারে। তুমি যদি অবস্থার চাহিদার আগে কথা বলতে পারো, তুমি যেটাতে যাবা তুমি সেরা হবা। এখানে কারা কারা আছো বিতার্কিক? বলো বিতার্কিক কারা কারা আছো? হাত তোলো। 5-6 জন নাকি? বিতর্কিত না, বিতার্কিক। আচ্ছা নামাও। আমার মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, তখন কলাবাগানে একটা টিউশনি করতে যেতাম সবসময়। তো টিউশনি তো লোকাল বাসে করে যেতাম, তো কখনো বাসে আমি পানি কিনতাম না। তো একবার বাসে জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা পানিওয়ালা উঠে বলতেছে ভাই সব আপনারা একটু 1 মিনিট আমার একটু কথা শুনবেন প্লিজ। আমি বললাম কি না কি হইলো? বলছে ভাই আমার হাতে একটা পানি আছে, এটা পানি না। আমি বললাম কি রে পানি না, এটা কি? কইটা পানি না, আল্লাহর ওয়াস্তে আপনি আমার 1 মিনিট কথা শুনেন, শোনার পর যদি মনে হয় এটা পানি, তাহলে এই পানিগুলো এই সবগুলো আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দিব। বলেছে এটা পানি না, এটা জীবন। কই ভাই আপনি পপকর্ন খাচ্ছেন, হঠাৎ করে একটা পপকর্ন আপনার গলার মধ্যে আটকে গেল, আপনার পকেটে অনেক টাকা,
কিন্তু আপনি আমার বেচারা থেকে একটা পানি কিনেন নাই, আমি নেমে গেছি, আপনার গলার মধ্যে যে পপকর্নটা আটকেছে, আপনার পকেটে অনেক টাকা, আপনার জীবন কি কেউ বাঁচাইতে পারবে? সবাই বলছে না। পকেটে টাকা আছে বাট আপনার জীবনকে বাঁচাইতে পারবে না। জীবন একমাত্র বাঁচাইতে পারবে এইটা। এই জন্য বললাম এটা পানি না, এটা জীবন। বিশ্বাস করেন, আমি তারা ডাকলাম এইদিকে, তুই কি বিতর্ক করতি নাকি? না ভাই, আমি কোনো বিতর্কিত মানুষ না, আমি বিতর্কিত মানুষ না। পরে দেখলাম তার প্রত্যেকটা পানি বিক্রি হয়েছে এবং আমি নিজেও পানি কিনছি তার থেকে। হোয়াট এ অ্যাপ্রোচ, হোয়াট এ প্রেজেন্টেশন। বুঝো না কথা? তুমি একটা পানিকে দেখবা যে অনেক সময় দেখবা যাত্রা বাড়িতে দেখবা বিভিন্ন জায়গায় গোল হয়ে মানুষ কথা শুনতেছে, ওষুধ বিক্রি করতেছে। ভাই সব এই ওষুধটা কাঞ্চনডঙ্গা থেকে আসছে, এই ওষুধটা আপনি প্রতিদিন সকালে প্রতিদিন পানির সাথে এতটুকু মিশাবেন, এতটুকু, এইটা এই সাদাইটা দেখবেন ভাই, আপনার সকালে যে চিন্তা, আপনার বউর সাথে ঝামেলা, এটা খান, ঝামেলা শেষ হয়ে যাবে। এটা খান, পরীক্ষার ঝামেলা, পরীক্ষা আজকে ক্লাসে পড়া আছে, পড়া পড়েন নাই আপনি, এটা খান, দেখবেন কোনো হুজুর আপনার থেকে পড়া জিজ্ঞেস করবে না। মানে যার যত সমস্যা, এটা যখন সে চিন্তা করবে হাইরে এটা তো ভালো, দেখবে যে সবাই কিনবে। কেন কিনে জানো? এই যে কিভাবে প্রেজেন্ট করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে প্রেজেন্ট করছো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমরা এখানে যারা আছো, বিতার্কি কে কে বললো হাত তোলো তো। আবার বিতার্কি কারা কারা? ধরো 15 জন। আচ্ছা, তোমরা ঝগড়া কে কে জীবনে করছো এটা হাত তোলো তো। তোমরা কি ঝগড়া করো নাই? বলতে ভাই ঝগড়া কাজের অঙ্গ, একসুতে গাথা, ঝগড়া না হলে সকল কাজ বৃথা। আচ্ছা, ঝগড়া যেহেতু সবাই করছো, আমরা দেখবো ঝগড়া আর বিতর্কের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি কোনো পার্থক্য না থাকে তাহলে আমরা সবাই বিতর্কি, কি বলো? ঝগড়া এবং বিতর্ক মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে ঝগড়াটা লজিক্যাল হয় না, বিতর্কটা লজিক্যাল হয়। ঝগড়াটা হয় নিজের ভাষায় আর বিতর্ক হয় কি ভাষায়? শুদ্ধ ভাষায়। আমার মনে আছে, আমার একটা সিলেটে একটা প্রোগ্রাম আয়োজন করে, সিলেটে আঞ্চলিক ভাষায় ওরা বিতর্ক করছে যে নারীর অধিকার নিয়ে। একজনে বলছে, মাননীয় স্পিকার আপনি খিতা কথা কন, আমার এলাকা প্রথম যখন বউ যায় তার হাউরি তাল বলে তুমি কি সাদা গু খাবা নাকি লাল গু খাবা? তা আমি একটু অবাক হলাম যে সাদা গু আর লাল গুর সাথে নারীর অধিকারে কি সম্পর্ক। তো পরে আমি তারে বিতর্ক শেষে ডাকলাম, আচ্ছা তোমাদের এলাকায় সাদা গু লাল গু কেন খাবায়? না ভাইয়া আমি তো এটা বলি নাই। আপনি কি বলেছো? ভাই আমি বলতে চাইছি প্রত্যেক এলাকা বউ শাশুড়ি ঝগড়া হয়, কিন্তু আমাদের এলাকা বউ যখন প্রথমে ঘরে যায় তার হাউরি মানে তার শাশুড়ি সাদা মিষ্টি আর লাল মিষ্টি নিয়ে, কালা মিষ্টি আর লাল মিষ্টি নিয়ে বলে তুমি কি সাদা গুলু খাবা নাকি লাল গুলু খাবা? তা আমি বললাম তুমি বললা কি, আমি বুঝলাম কি? তো তুমি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের নাম শুনছো? সাইফুর রহমানের নাম শুনছো? একবার সাইফুর রহমান সাহেবের কাছে আমরা একটা প্রোগ্রামের জন্য ইনভাইট করতে গিয়েছি। তা আমরা শীতকাল ছিল, সোয়েটার পরে গেছি। তো উনি আমাদেরকে বললো, এই তোমরা সোয়েটার পরে কেন আসলে? আমরা ভাবলাম স্যার মনে হয় সুটেড বুটেড পছন্দ করে। তো পরে আমরা স্যার তোমরা এক কাজ করো, তোমরা সোয়েটার কি বলে আমরা এ পরে আসলাম, মানে আমরা সুটেড বুটেড হয়ে গিয়েছি। তা আমাদেরকে বললো তোমরা সোয়েটার পরে আসো। তা আমরা ভাবলাম উনি মনে হয় সুটেড বুটেড পছন্দ করেন না, তো এই জন্য আমরা পরে নীলক্ষেত গিয়ে সোয়েটার কিনলাম। সোয়েটার কিনে ওনার সাথে আবার দেখা করতে গেলাম। এই তোমাদেরকে বললাম না সোয়েটার পরে আসতে, তোমরা এখন কেন আসলে? পরে বুঝতে পারলাম 6টার পরে। এখন তুমি বিতর্ক করবা, তুমি বলবা একটা, সে বুঝবে কি আরেকটা। কারণ আঞ্চলিকতা সমস্যা। আমার মনে আছে 2013 সালে আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণের জন্য মাদ্রাজ গিয়েছিলাম। তো মাদ্রাজ 15 দিন ছিলাম। তো আমার একটা বাঙালি খাবার, ওরা তো খুব মশলা খায়, আমার বাঙালি খাবার খাইতে ইচ্ছে করলো। তা আমি বললাম ব্রাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? বলছে হ্যাঁ, ইউ হ্যাভ টু গো সো ফার, তোমাকে অনেক দূরে যেতে হবে। আমি প্রায় 100 কিলোমিটার দূরে গিয়ে
বাঙালি খাবার খেতে গেলাম। তো আমি দেখলাম রেস্টুরেন্টের সামনে লেখা আছে ইংলিশে লেখা আছে YANG ইয়াং TUNG টুং KHAN কাই ইয়াং টুং কাই দাং রেস্টুরেন্ট। তা আমি ভাবলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট, কারণ চাইনিজে ওয়াং ফং চুয়াং বলে, ঠিক না? তা আমি বললাম কি রে, এটা নাকি বাঙালি, নাম দেখা চাইনিজ। ভিতরে ঢুকলাম, ম্যানেজার বলতেছে ভাইয়া ভালো আছেননি? ভাই আপনি তাই নোয়াখালীর? আচ্ছা আপনি নোয়াখালীর মানুষ, ভালো কথা, নাম চাইনিজ দিলেন কেন? ওইটা তো চাইনিজ না, এটা তো ইয়ান্তুন খাই যান, মানে এখান থেকে খেয়ে যান রেস্টুরেন্ট। বলে না ইয়ান্তুন খাই যান আন্নে খাই হুদি যান, বলে না? মানে তখন আমি বুঝতে পারতাম, আমি বললাম এভাবে লিখলেন কেন? ভাই যারা বাইরের মানুষ তারা মনে করে চাইনিজ রেস্টুরেন্ট, আর যারা ভিতরে আসে তারা তো আমারা দেখলেই বুঝে আই নোয়াখালীর মানুষ, বাঙালি রেস্টুরেন্ট। ওই দিন আমি বুঝছিলাম নোয়াখালী মানুষের ট্যালেন্টটা কি জিনিস। কে কে আছো নোয়াখালীর এখানে দেখি? তোমরা কি বিভাগ এখনো চাও? তোমরা বিভাগ চাও? অন্যরা কি বিভাগ দিবা ওদেরকে? তোমাদেরকে ভালোবাসে, এই জন্য তোমাদেরকে বিভাগ দিতে চায় না। বিভাগ চাও কি না? তাই নোয়াখালী মানুষ জোরে বলো তো, বিভাগ চাই, বলো লাউডলি বলো, বিভাগ চাই। নাই তো। আল্লাহর ওয়াস্তে যদি তুমি বিতর্ক করো, তাহলে তুমি যদি আলেম হও সেরা আলেম হবা। তুমি যদি বিতর্ক করো, তুমি যদি আঞ্চলিকতা তোমাকে দূর করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে তোমাকে লজিক্যাল হইতে হবে। তৃতীয় হচ্ছে আমি তোমাদেরকে এখন বিতার্কিক হওয়ার 3টা কৌশল বলে আমি কথা শেষ করব। 3টা কৌশল বলবো বিতার্কিক হওয়ার। মানে তোমরা যদি বক্তা হতে চাও, শোনো মনে রাখবা যে বক্তৃতা মানেই বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। এই তিতা বকবকানিটা তুমি যখন মানুষকে অ্যাড্রেস করবা, এত সহজ না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা, এটা জানো তো তোমরা? তোমরা সেরা কুস্তিগির গামা পালোয়ানের নাম শুনছো? গামা পালোয়ান, গামা পালোয়ান খুব ভালো কুস্তিগির, এশিয়া মহাদেশের সেরা কুস্তিগির ছিল। তো একদিন আল্লামা ইকবালকে গামা পালোয়ান বলল, আপনারা তো স্টেজে দাঁড়াই কথা বলেন, আমার সাথে কুস্তি করে দেখেন কি অবস্থা, কত কষ্ট হয়। তা আল্লামা ইকবাল বলে, কথা বলা তো এত সহজ না। কি বলেন কথা বলা সহজ না? তা একদিন একটা অনুষ্ঠানে আল্লামা ইকবাল ঘোষণা দিলেন হঠাৎ করে, এখন আপনাদের সামনে কথা বলবেন বিশ্বের সেরা কুস্তিগির গামা পালোয়ান। গামা পালোয়ান স্টেজে দাঁড়াইয়া তার মুখ থেকে আর কথা বেরোচ্ছে না, তার মাথা থেকে শুধু ঘাম পড়ছে, এভাবে সে খালি এভাবে করছে। এবার প্রায় 30 সেকেন্ড চুপ থেকে বলল, আপনারা সবাই সকাল বিকাল কুস্তিগির করবেন, কুস্তিগির স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ। পরে আল্লামা ইকবালকে বলল, ইকবাল সাহেব, আমি জীবনে এত কুস্তিগির করছি, কোনোদিন আমার শরীর থেকে একটু ঘাম বের হয় নাই, আজকে 1 মিনিটে আপনি আপনার পুরো শরীরের ঘাম বের করে ছাড়ছেন। একজন আজান উত্তর দাও। তার মানে কথা বলা এত সহজ বিষয় না। এজন্য কথা বলার জন্য তোমাকে যেটা লাগবে, কয়েকটা জিনিস লাগবে। প্রথম কথা হচ্ছে আঞ্চলিকতা দূর করবা, তথ্য জানতে হবে, তথ্য। তৃতীয় যে গুণটা, তোমাকে কথা বলতে হলে, আমরা অনেক সময় কথা বলতে গেলে একটু হীনমন্যতা ভুগি। ধরো তুমি এখানে দাঁড়াইছো, স্টেজে যখন দাঁড়াও তখন দেখবা যে আমি কথা বলছি, তোমাদের এখান থেকে কেউ যদি বলে কি বলে, আরে দেখবা আমার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই জন্য তুমি যখন এখানে দাঁড়াবা, তুমি মনে করবে এখানে যারা আছে সবাই ছাগল, আর তুমি হচ্ছে রাম ছাগল। তুমি মনে করবে এখানে যারা আছে সব গরু, আর তুমি হচ্ছে গুরু, তাহলে তুমি কথা বলতে পারবা। বুঝতে পেরেছো? এখানে যখন দাঁড়াবা, তুমি দাঁড়ায় যদি চিন্তা করো আমি আরবি বলছি, এখানে হুজুর আছে, সে যদি আমরা ভুল ধরে। তুমি এখানে দাঁড়ায় যদি চিন্তা করো আমি ইংরেজি বলছি, ইংরেজির একজন ছাত্র আছে, সে যদি আমার ভুল ধরে। তুমি এখানে দাঁড়িয়ে যদি বলো বাংলা বলছে, বাংলা শিক্ষক আছে, সে যদি আমার ভুল ধরে, তাহলে তুমি কথা বলতে পারবা না। এই জন্য স্টেজে যখন দাঁড়াবা, তখন মনে করবা যারা আছে সবাই ছাগল, আর তুমি। আর যাদের দেখবা তাকাইলে, চোখের দিকে তাকাইলে মানে কনফিডেন্স আমার লো হয়ে যায়, চোখ টিভি দেয় অনেক, ঠিক না? দেখবা তুমি যখন কথা বলতে যাও, তখন অনেকে এভাবে ব্যঙ্গি করবে, কি বলে, তখন তোমার কনফিডেন্স লো হয়ে যাবে। এই জন্য তুমি কি করবা জানো? চোখের দিকে তাকাবা না। আমার মনে আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সূর্য শহরে ছিলাম,
সূর্য সেন হল ভার্সেস রোকেয়া হলে একটা ডিবেট ছিল, প্রীতি ডিবেট ছিল। তো ডিবেটটা ছিল হচ্ছে রোকেয়া হলে, মেয়েদের হলে। তো মেয়েদের হলে ডিবেট করতে যাওয়া, দর্শক সব মেয়ে, বিতর্ক করতে হবে মেয়ের সাথে, কারণ ছেলেরা তো মেয়েদের হলে যেতে পারে না। তা আমরা এভাবে দুইভাবে বসা হয়েছে। আমার সাথে আমার একটা বন্ধু ছিল, ও মাদ্রাসা থেকে, ও কাওয়ামি থেকে পড়ছে, ও হচ্ছে হুজুরে আর কি পাঞ্জাবি পরা থাকে সব সময়। একটা মেয়ে, ও যখন বক্তব্য দিতে দাঁড়াইলো, একটা মেয়ে তারা চোখ মারে দিছে, মানে কনফিডেন্স লেভেল লো করার জন্য। আমরা জানতাম না সে পরে এত বড় ভালো বক্তব্য দিয়েছে, খুব খেপে বক্তব্য দিয়েছে। তা আমরা ভাবলাম যে সে তো এত ভালো বক্তব্য দেয় না, আজকে এত ভালো বক্তব্য কিভাবে দিল। পরবর্তীতে ওই মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো, আমার হুজুর বন্ধু তারে চোখ মেরে দিছে, চোখ মারা টেবিলের নিচে মাথা দিয়ে রাখছে আর হাসে। এই মেয়ে খুব ভালো বিতর্ক, এই মেয়ে দাঁড়ায় খালি মানে স্পিকার, মানে এই মেয়ের কত হচ্ছে, আমি পর্দা করি না, আমি শাড়ি পরি, আমি চোখ মারতেই পারি, কিন্তু একটা হুজুর কেমন আমার চোখ মারলো। এই মেয়ে 3 মিনিটের মধ্যে 1.5 মিনিট খালি মানুষ স্পিকার। তো বন্ধুরা হঠাৎ করে কিরে, আমরা তাকাচ্ছি, হাসে। বন্ধু কিছে? বন্ধু কুতিবা আলাইকুমুল কেসাস, ঘটনা হ্যাজ বিন গটেন। ও কি হয়েছে? আমারও চোখ মারছে, আমি মেরে দিছি। তো এই জন্য তোমরা যখন কথা বলতে যাও, তখন চোখ মারার একটা পসিবিলিটি আছে, যারা ইনিশিয়াল ডিবেটার হতে চাও। এই জন্য তাকাবা কোথায় জানো? কপালের দিকে। কপাল কোথায়? কপাল না, কপাল কোনটা বলো তো? গাল। কবি একবার লিখছে না, লেখার দরকার ছিল কপালখানি ভিজে গেল 2 নয়ন জলে, লিখে ফেলছে কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। অন কপাল কিভাবে উপরে, চোখের পানি উপরে কিভাবে যায়? অন কবি মানুষ একবার লিখলে তো কাটতে পারে না, তো পরের লাইন লিখছে পা দুখানেই বাঁধা ছিল গাছের ঢালে। তো এই জন্য তোমরা যখন কথা বলবা, তাকাবা কোথায়? যতই টিপি করে কোনো লাভ হবে না। পারবা তো? এটা পারবা তো? তারপরে তৃতীয় যোগ্যতা হচ্ছে, তোমরা যখন কথা বলবা, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? বডি ল্যাঙ্গুয়েজ। তোমার এই যে অনেকে দেখবে ডায়াসে দাঁড়িয়ে বিপদে পড়ে যায়, হাতটা কোথায় রাখবে? কেউ এভাবে শুয়ে যায়, কেউ এভাবে থাকে, হ্যাঁ, কেউ এভাবে ধরে শক্ত করে, নাকি? একজনে ভাইবে দিচ্ছে, টেবিলের সাথে তার পা লাগছে, কাঁপতেছে। বাবা কাঁপো কেন? স্যার স্পর্শটা করে দেখেন। মানে স্পর্শ করার আগে কাঁপতেছে, স্পর্শ করলে কি হবে তার? তো এই জন্য তোমরা যখন কথা বলতে দাঁড়াবা, স্ট্রেস ডায়াসটা কিভাবে ব্যবহার করবা? এভাবে। আর যদি ডায়াস না থাকে তোমার হাতটা, অনেকে হাতটা কি করবে বলে, ইস আল্লাহ যদি হাতটা না রাখতো বা স্ক্রু সিস্টেম করতো তাহলে খুলে রাখতাম। একবার হাতটা এভাবে করে, আবার এভাবে করে, আবার কি যে করতে হবে, হাত কি এটা বিপদ। এই জন্য যখন ডায়াস থাকবে, ডায়াসে এভাবে দাঁড়াবা, সোজা করে, এভাবে হেলে দুলবা না। আবার যখন ডায়াস থাকবে না, তখন হয়তো এভাবে দাঁড়াবা, নাহলে এভাবে দাঁড়াবা, নাহলে এভাবে অ্যাপ্রোচ রাখবা, এভাবে। বুঝছো কিনা? আবার অনেকে দেখবা যে এভাবে করে লাফায়, ও হুজুরদের মতো দেখবে, অনেকে মাইক ছিঁড়ে ফেলে না। তোমার কথার মধ্যে বজ্র কণ্ঠ, তুমি বলো বজ্র কণ্ঠ উড়া মারো, তাইলে হবে না। আমার মাকে আমি এত ভালোবাসি, ওরে বাবারে, মাইক যা আছে সব উড়ে গেছে না। তুমি বলো আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি, তোমার অ্যাপ্রোচ থেকে বুঝে যাবে তুমি অনেক বেশি ভালোবাসো। বুঝতে পেরেছো? তারপরে সর্বশেষ হচ্ছে ভোকাল। ভোকালটা ইম্পর্টেন্ট। কোন ঢঙ্গে, কোন সময়, কোন কথা বলবা। কথা বলতে আইছো শোক সবাই, তুমি যদি দাঁড়িয়ে বলো আজকে আমাদের ভাই মৃত্যুবরণ করেছে, আমরা জানাজায় আসছি, জানাজায় এসে আমরা দোয়া করব, কি বলেন, ঠিক কিনা? হবে? আবার প্রতিবাদ সমাবেশে যাই যদি বলেন আজকে আমরা, তুমি দাঁড়াইছো যে প্রতিবাদ করতে, দাঁড়াই বলছি আমরা অনেক ক্ষোভে আছি, আমরা খুব কষ্টে আছি, না। দেখবা বিটিভির মতো হইলে হবে না। বিটিভি দেখবা দুঃখের খবর, সুখের খবর সব এক ঢঙ্গে বলে। আপনারা জানেন কিছুক্ষণ আগে আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন মিরহাজ সেঞ্চুরি করেছে, আমরা খুবই আনন্দিত, মনে হচ্ছে যেন তার মা মারা গেছে, নাকি? দুঃখের খবর, সুখের খবর সব একরকম। আবার কিছু রেডিও আছে দুঃখের খবর ও স্টাইলে, হাই গাইস, কিছুক্ষণ আগে মেহেদী হাসান মিরাজের মা মারা গিয়েছে, আমরা খুবই শোকাহত। কি রে ভাই,
এই জন্য রেডিও ঢঙ্গও বলবা না, তোমরা এর ঢঙ্গও বলবা না। পারবা তো ইনশাল্লাহ? যেটা যে ঢঙ্গে বলবা সেটা সেটা পারবা ইনশাল্লাহ? তো সুতরাং তোমাদেরকে আমি আহ্বান জানাবো, তোমরা সবাই ভালো কথা বলতে পারবা, বিতর্কের সাথে থাকবা। মনে রাখবা, এপিজে আবুল কালামের একটা কথা বলেছেন, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে।